হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল যে আপনি যেগুলো ক্লাসে করাচ্ছেন পিডিএফগুলো পাবো কী করে, বা আপনার কি কোনো বই আছে? আমাদের তো অনেক বই আছে, কিন্তু সেগুলো প্রায় আউট অফ স্টক। তাই সেগুলো নিয়ে আজকে ভিডিও বানাবো না। যেই বইটা এখন প্রি বুকিং চলছে আমি সেই বইটা নিয়ে প্রি বুকিং শুরু করবো, ঠিক আছে, বা ভিডিও বানাচ্ছি। তো দেখুন, আমি এতদিন যেগুলো ক্লাস করাতাম সেগুলো হচ্ছে এই বই থেকে। বইটির নাম কি? সবাই দেখতে পাচ্ছেন যে বইটির নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এই হচ্ছে আমাদের বই। আমার নাম্বার 8768883023 নাম্বার। ওকে, প্রি বুকিং 3/7/25 মানে কাল থেকে বা আগামীকাল থেকে শুরু হবে প্রি বুকিং সকাল 10টা থেকে। মূল্য কত? 600 টাকা। ছাড় দিয়ে দাম 20% ছাড়। ছাড় দিয়ে দাম 480 টাকা। কুরিয়ার চার্জ হচ্ছে 72 টাকা। মোট যারা কলেজ স্ট্রিট থেকে নেবেন আমাদের পড়াশোনা থেকে, তারা 480 টাকাতে প্রি বুকিং করতে হবে। আর যারা কুরিয়ার নেবেন মানে পোস্ট অফিস মারফত, 480 + 72 552 টাকাতে প্রি বুকিং করতে হবে। ফোনপে গুগল পে নাম্বার সৌম্যদীপ মাইতি নামে আছে, 8768830230 নাম্বারে, ঠিক আছে। তাহলে মোট কুড়ি 552 পড়বে, বা কলেজ স্ট্রিট থেকে নিতে চাইলে 480 পড়বে। তবে একটা কথা, বইটা কিন্তু কলেজ স্ট্রিট থেকে পরের সপ্তাহের মিডিলের দিকে উদ্বোধন হবে, মানে 7-8 দিন পর উদ্বোধন হবে বইটা, ঠিক আছে। তো এবার প্রি বুকিং নাম্বার গুগল পে ফোনপে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, 8768830230। এখানে কতগুলো প্রশ্ন আছে দেখুন। ব্যাকরণ থেকে 1550 প্লাস এমসিকিউ, মোট 4650 বা 4700 প্লাস এমসিকিউ। ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, পাঠ্য, অনুবাদ, অনুষঙ্গ, বিগত বছরের প্রশ্নোত্তর, এছাড়া ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বঙ্গানুবাদ সব দেওয়া আছে। ওকে, বইটা কিন্তু এসএলএসটি এবং এমএসসি সিলেবাস নির্ভর বই। বইটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি বাজারের শ্রেষ্ঠ প্র্যাকটিস সেট হিসেবে তকমা পেয়েছে। বিভিন্ন এসএলএসটি টিচাররা এই বই থেকেই সেট পড়াচ্ছে। এই কদিন ধরে দেখছি বিভিন্ন ইউটিউবের যারা স্যার আছে তারাও কিন্তু এই বই থেকে ফলো করছে বইটা। তবে কৃতজ্ঞতা স্বীকার করছে না, খুব দুঃখের ব্যাপার। তো এই বইটা হচ্ছে আপনারা প্রি বুকিং করতে পারেন। ওকে, সৌম্যদীপ মাঝি, সাইজুল মণ্ডল, সপ্তদ্বীপ ঘোষ। বইটাতে কী কী আছে? সূচিপত্র দেখলে বুঝতে পারবেন না, তবু একবার সূচিপত্র দেখিয়ে দিই। সূচিপত্র দেখলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। দেখুন সূচিপত্রে কী আছে দেখুন। মোটামুটি বলতে পারি যে এগুলো দেখলে বুঝতে পারবে না, তাও বলে দিই। অনেকে জিজ্ঞাসা করবে সূচিপত্রে কী আছে। দেখুন, সূচিপত্র অনুশীলনপত্র 1 থেকে একদম চলে যাব আমরা শেষ প্রান্ত পর্যন্ত, অনুশীলনপত্র 50। হ্যাঁ, অনুশীলনপত্র 1 থেকে চলে যাব অনুশীলনপত্র 50 পর্যন্ত। ওকে, হ্যাঁ। আর আছে এসএলএসটি 2016 বেঙ্গলি নবম দশম, আর মাদার সার্ভিস কমিশন নবম দশম বাংলা 2023 সালের প্রশ্নোত্তর 19-এর, ঠিক আছে। মোট 400 পেজের বই। তাহলে কি বললাম, সূচিপত্র থেকে বুঝতে পারবেন না জানি, মানে একদম অনুশীলনপত্র 1 থেকে একদম চলে যাবেন অনুশীলনপত্র 50, আর এসএলএসটি 2016 বেঙ্গলি নবম দশম, আর মাদার সার্ভিস কমিশন নবম দশম বাংলা 2023। মোট আমাদের 400 পেজের বই। ওকে, তাহলে এখানে কী আছে? 90 নাম্বারের কিন্তু 50 সেট আছে। আমি বারবার বলছি, এটা এসএলএসটি এবং এমএসসি সিলেবাস কেন্দ্র করে। এসএলএসটির পাশাপাশি 2% প্রশ্ন কিন্তু এমএসসিরও আছে, যেগুলো এক্সট্রা অ্যাড হয়েছে, অর্থাৎ ইসলামী সাহিত্য থেকে। আর আধুনিক যুগে হচ্ছে মীর মশাররফ হোসেন, সৈয়দ মুস্তফা সিরাজ, বেগম রোকা সাখাওয়াত হোসেন। তবে বারবার বলছি, এগুলো আমাদেরকে পড়তে হবে না এসএলএসটিতে। এসএলএসটিতে কিন্তু পড়তে হবে না এই টপিকগুলো, শুধু মাদ্রাসায় পড়তে পারবেন। তো এগুলো প্র্যাকটিস করে রাখতে পারেন, পরবর্তীকালে যখন মাদ্রাসা পরীক্ষা হবে টপিকগুলো কিন্তু অ্যাড হয়েছে। ওকে, তো আমরা কিন্তু 3 নাম্বার আকারে নয়, কারণ জানেন যে 3 নাম্বার আকারে যতগুলো পাবলিশার্স বই বের করবে সব বই কিন্তু ভুলে ভরা হবে। এত তাড়াতাড়ি কেউ বই বের করলে সে ভুলে ভরা হবে। আমার বইটা কিন্তু অলরেডি এখন বই নয়, বইটা প্রথম প্রকাশ হয়েছিল, আপনারা অনেকেই জানেন, বইটা অনেকেই নিয়েছেন। প্রথম প্রকাশ হয়েছিল 29শে ফাল্গুন 1431 দোলযাত্রা, 14ই মার্চ 2025। ওকে, তো সেদিন 14ই মার্চ 2025 প্রথম প্রকাশিত হয়েছিল। মাত্র 7 দিনে 1000 কপি বই প্রি বুকিং হয়ে গেছিলো। আপনারা দেখেছেন আধুনিক যুগের বইটা আমাদের 5 দিন আগে আমি বলেছি যে বেরিয়েছে। 5 দিনের মধ্যে কিন্তু আধুনিক যুগের বইটা আউট অফ স্টক, আর 20 কপি আছে। প্রাচীন যুগের বইটা হচ্ছে আর 80 কপি আছে, সেটা 3 দিন আগে ভিডিও বানিয়েছিলাম, সেটাও কিন্তু আউট অফ স্টক হওয়ার পথে। আমাদের ওই 5 দিন 6 দিনের বেশি থাকে না। তো অল ইন বইটা 7 দিনে 1000 কপি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। তো
তো আপনারা তো সূচিপত্র বুঝতে পারলেন না, তাহলে কীভাবে বুঝবেন যে 90 নাম্বার 50টা সেট আছে? এখানে হচ্ছে বাংলা সাহিত্যের সমস্ত সিলেবাস দেওয়া আছে মিশিয়ে। ওকে, দেখুন 3 জুলাই থেকে প্রি বুকিং শুরু। ওকে, আপনাদের মধ্যেই অনেকেই আমাদের 3 জনের লেখা বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট বইটির একটি নমুনা দেখতে চেয়েছিলেন। তাদের জন্য এখানে একটি আমি নমুনা নিয়ে হাজির হয়েছি, সেটা এরপর করাবো। তো আমাদের এই বইটিতে বাংলা সাহিত্যের বা বাংলা বিষয়ের সমস্ত টপিক থাকবে। বইটিতে 95% সেট যেভাবে থাকবে তা দেওয়া হয়েছে, মানে 95% বা 46টা সেট যেভাবে থাকবে সেগুলো দেখুন। ফার্স্ট বাংলা ব্যাকরণ থেকে থাকবে 30টি প্রশ্ন। আগেই বলেছি 90 নাম্বারের 50টা সেট, 90 নাম্বারের 50টা সেট থাকবে, মানে 4500 প্লাস প্রশ্ন থাকবে, সব মিলে 4650। তাহলে ব্যাকরণ থাকে মোট 30টা প্রশ্ন। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে মোট 15টি প্রশ্ন। আর আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে মোট 20টি প্রশ্ন। তাহলে ব্যাকরণ থেকে 30টি, প্রাচীন ও মধ্যযুগ থেকে 15টি, আধুনিক যুগ থেকে 20টি। মানে বলতে পারি আমরা যে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক প্লাস প্রাচীন ও মধ্যযুগ দুটো মিলে থাকবে 15 প্লাস 20, 35টি প্রশ্ন। ওকে, তাহলে ব্যাকরণ থেকে 30টা, সাহিত্য ইতিহাস থেকে 35টা, মোট হলো 65টা। নবম দশম শ্রেণীর টেক্সট থেকে থাকবে 17 থেকে 18টি, তো বেশিরভাগ ক্ষেত্রে থাকবে 18টি, 65, 18, 83টি। আর বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ, অনুষঙ্গ এই টপিক থেকে থাকবে মোট 6টি প্রশ্ন, তা 83 89টি। আর লাস্ট ইংরেজি থেকে বাংলায় অনুবাদ থেকে থাকবে 1 থেকে 2টি প্রশ্ন, মানে মোট হচ্ছে 83 89 90টি। আমি যে সেটটা করাবো সেখানে হচ্ছে টেক্সট থেকে আমি 17টি রেখেছি, আর বাংলায় অনুবাদ থেকে আমি 2টি রেখেছি। কিন্তু বাকি 46 থেকে 48টা সেট কিন্তু মোটামুটি বলতে পারি যে টেক্সট থেকে থাকবে 18টি, আর বঙ্গানুবাদ বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ থেকে থাকবে 1টি, মোট হচ্ছে 90টি। ঠিক আছে, 90টি প্রশ্ন, 50টা সেট আছে। তাহলে ব্যাকরণ থেকে 30টি, প্রাচীন মধ্যযুগ থেকে 15টি, আধুনিক যুগ থেকে 20টি, সাহিত্য ইতিহাস থেকে মোট হচ্ছে 15 প্লাস 20 35টি। তাহলে ব্যাকরণ 30, সাহিত্য ইতিহাস 35, মোট 65টি। নবম দশম শ্রেণীর টেক্সটে থাকবে 18টি, 65, 18, 83টি। তার বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ অনুষঙ্গ থেকে থাকবে 6টি, 83 89টি। আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ, যেটা অনেক বইতে পাবেন না কিন্তু আমাদের সেটে দেওয়া আছে 1টি, মোট 83 89 90টি। ঠিক আছে, অর্থাৎ বলতে পারি যে আমাদের 3 জনের লেখা বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট বইটিতে 90 নাম্বারের 50টি প্র্যাকটিস সেট থাকবে। ঠিক আছে, বাংলা অল ইন ওয়ান বইটিতে 90 নাম্বারের 50টি প্র্যাকটিস সেট থাকবে। আর বিগত বছরের বাংলা SLST 2016 এবং MSc 2023-এর প্রশ্নোত্তর থাকবে। অর্থাৎ এই বইটিতে সর্বমোট 4650টি প্রশ্নোত্তর থাকবে। আচ্ছা, তথ্য দেখুন যে এই বইটিতে 35 নং সেটের পর থেকে বা 30 নং সেটের পর থেকে অনেক প্রশ্নের পাশে অথবা নিচে, বিশেষ করে টেক্সট এবং অনুবাদ অনুষঙ্গ টপিকটিতে বিশেষ দ্রষ্টব্য হেডলাইন্স দিয়ে ওই প্রশ্ন সম্পর্কিত বহু তথ্য যুক্ত করা হয়েছে, যা বইটিকে একটি অনন্য মাত্রা দান করেছে। কেন? কারণ যুক্তি দেখানো হয়েছে 30 থেকে 35 নং সেটের পর থেকে প্রত্যেকটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন, প্র্যাকটিস সেট প্লাস তথ্য বলতে পারেন। ওকে, তো এটা MCQ প্রশ্ন, প্রত্যেকটা সেটের নিচে অ্যান্সার দেওয়া থাকবে। ঠিক আছে, তো কাল থেকে প্রি বুকিং শুরু। ওকে, মোট হচ্ছে দাম তো বলে দিয়েছি আপনাদেরকে যে মুদ্রিত মূল্য 600 টাকা, ছাড় দিয়ে দাম 20% ছাড় 480 টাকা, 20 চার্জ 72, মোট 552 টাকা। পোস্ট অফিস মারফত চাইলে আচ্ছা কলেজ থেকে নেবেন মোটামুটি 480 টাকাতে প্রি বুকিং করবেন, বইটি 10 দিন পর পাবেন। এবার দেখুন আমরা মোটামুটি এবার অনুশীলনপত্র 1-এ যাই। যে আপনারা তো সিলেবাসটা বলে দিলাম, সূচিপত্র বলে দিলাম, সূচিপত্র থেকে বুঝতে পারবেন না কী কী টপিক থাকবে বলে দিলাম। ঠিক আছে, এবার চলুন আমি একটা উদাহরণ দিই অনুশীলনপত্র 1 থেকে। ওকে, এটা সবাই দেখে নেবেন, তাহলে আমাদের প্র্যাকটিস সেটটা কেমন বুঝে যাবেন, আর বাজারে শ্রেষ্ঠ প্র্যাকটিস সেট কিনা সেটা আপনারা বুঝে যাবেন। ওকে, অনেক স্যার অলরেডি এই বোর্ডে তার ছাত্রছাত্রীকে নিতে বলে দিয়েছে। তাহলে 1 সপ্তাহের মধ্যে কোনো 1000টা বুকিং হয় না, আবার বুকিং শুরু হবে কাল থেকে, সবাই বুকিং করে নেবেন। ফার্স্ট প্রশ্ন, পদ দিয়ে সোজা যাবে কোন কাজের উদাহরণ? আমি এখানে বারে বলছি, আমি কিন্তু কোনো রকম বোঝাবো না। অন্য সময় 50টা প্রশ্ন হলে 60টা প্রশ্ন হলে বোঝাই, যেহেতু 90টা করে প্রশ্ন তাই কিন্তু বোঝানোর সময় নেই। অনেকে জিজ্ঞাসা করবেন স্যার আপনি 60 নাম্বার প্র্যাকটিস সেট বানান, 60 নাম্বার প্র্যাকটিস সেট বানাতে গেলে এই মুহূর্তে ভুল হয়ে যাবে, আর যারা এই মুহূর্তে বই বের করবে সব ভুলে ভরা বই। ঠিক আছে, তাই অথেন্টিক প্র্যাকটিস সেট চাইলে এটা প্র্যাকটিস করুন। 1-2টো এদিক ওদিক হতে পারে, কিন্তু বাকি 98% অথেন্টিক বই। ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় সংশোধিত সংস্করণ। ওকে, দেখুন
পথ দিয়ে সোজা যাবে কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, করণ কারক, পথের তলায় দাগ। ঠিক আছে, তা দেখুন 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন জোড়াটি তাড়নজাত ধ্বনির উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ডয়বিন্দুড়ো আর ঢয়বিন্দুড়ো। 3 নম্বর প্রশ্ন দেখুন, সুড়ঙ্গ শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন ঘ, গ্রিক ভাষার শব্দ। 4 নম্বর প্রশ্ন, কোন সমাজকে বন্দনামূলক সমাজ বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, বহুব্রী সমাজকে। 5 নম্বর প্রশ্ন দেখুন, প্রত্যয় নির্ণয় করো, পিপাসা। উত্তর হচ্ছে অপশন ক, পা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। 6 নম্বর প্রশ্ন, কে বট আপনি, এটা হচ্ছে কে বটে আপনি হবে, তো বট কি জাতীয় ক্রিয়ার উদাহরণ? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, পঙ্গু ক্রিয়া। কে বট আপনি নয়, কে বটে আপনি, বটে হচ্ছে পঙ্গু ক্রিয়া উদাহরণ। 7 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর জল ক্রমেই বেড়ে যাচ্ছে, গঙ্গার তলায় দাগ, কোন জাতীয় বিশেষের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, সংজ্ঞাবাচক বিশেষ্য। 8 নম্বর প্রশ্ন, আপনি বাজলে বাপের নাম, আপনি তলায় দাগ, কোন জাতীয় সর্বনামের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, আত্মবাচক সর্বনাম। 9 নম্বর প্রশ্ন, কোন প্রকার অব্যয়ের অপর নাম হচ্ছে বাক্যান্বয়ী অব্যয়? ঠিক আছে, কোন প্রকার অব্যয়ের অপর নাম হচ্ছে বাক্যান্বয়ী অব্যয়? উত্তর হচ্ছে অপশন খ, সমুচ্চয়ী অব্যয়। 10 নম্বর প্রশ্ন, আমি তুলতুলে নরম গদি কিনবো, কোন জাতীয় বিশেষণের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, বিশেষণের বিশেষণ। আচ্ছা, একটা কথা বলি, 90টা প্রশ্ন দিচ্ছি, সবই তো আছে, তো এখানে যেও 75 যদি পায় কেউ, যদি কেউ 90-এর মধ্যে 75 পায়, তাহলে অন্তত বলতে পারি আমি সে 60-এর মধ্যে 50 থেকে 52 পাবে। 90-এর মধ্যে যদি কেউ 75, 76 স্কোর করতে পারে, নেগেটিভ মার্কিং নেই কোনো, তাহলে বলতে পারি যে 50 মানে 60-এর মধ্যে 50 থেকে 52-53 পাবে। ওকে, তাই 75+ স্কোর করলে খুবই ভালো হয়। আপনারা কিন্তু মনে মনে স্কোরগুলো করুন, কমেন্ট করে জানাবেন যে 90-এর মধ্যে কত পেলেন। আর 11 নম্বর প্রশ্ন, প্রলয় সব বুঝিল কিন্তু কোনো উত্তর দিল না, কোন জাতীয় বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, যৌগিক বাক্য। 12 প্রশ্ন, তুমি আমাকে কলমটি দাও, আমাকে তলায় দাগ, কোন জাতীয় কর্মের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, গৌণকর্ম। 13 প্রশ্ন, প্রত্যয় শব্দটির ব্যুৎপত্তি কি হবে? উত্তর হচ্ছে অপশন গ, প্রতিপূর্বক ই ধাতু যুক্ত অল। এবার বলি, এটা বামনদেব চক্রবর্তী এটা আছে, আর এই অলটা হচ্ছে অজ আছে কোন বইতে? হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বইতে। বামনদেবের ক্ষেত্রে অল আছে, কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বইতে অচ আছে, তো অচ হবে। ঠিক আছে, ওটাও ভুল না। তারপর দেখুন 14 প্রশ্ন, মোট বাংলা উপসর্গের সংখ্যা কটি? উত্তর হচ্ছে অপশন খ, 21টি। 15 প্রশ্ন, এবার কেউ বলে 20টি, কিন্তু এটা 21টি হবে। হ্যাঁ, সেটা আপনি বর্তমান আপডেট যে বইগুলো আছে সেটা দেখলে বুঝতে পেরে যাবেন। ওকে, তো এগুলো ঝামেলা করবেন না, এগুলো ঝামেলার প্রশ্ন। আমরা কিন্তু প্রত্যেক সেটা 1-2 এরকম প্রশ্ন রেখেছি, যাতে আপনাদের বুদ্ধি টেস্ট করতে পারি। ঠিক আছে, এটা 20টি অনেক বইতে আছে, আগেকার যুগের বইতে, কিন্তু বর্তমান যেটা আপডেট বই পড়ছেন এটা 21টি হবে। তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, ফুল গাছটি বাজারে কেনা, বাজারের তলায় দাগ, কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, অপাদান কারক। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, অনুসর্গকে নিম্নলিখিত কোন নামেও ডাকা যেতে পারে? উত্তর হচ্ছে অপশন ঘ, উপরে সবগুলি ঠিক, মানে কর্মপ্রবচনীয়, পরসর্গ সম্বন্ধীয় সবগুলি হবে। 17 প্রশ্ন, জিঘাংসা শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে অপশন ক, জিঘান দন্তেন হসন্ত যুক্ত সা। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ব্যথিয়ার বহুব্রী সমাসের উদাহরণ নয়? ব্যথিয়ার বহুব্রী সমাসের উদাহরণ নয় বলেছে। উত্তর হচ্ছে অপশন গ, ঘোরাঘুরি। বাকি কানাকানি, গলাগলি, লাঠালাঠি সবগুলো কিন্তু ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, ফটিক জল এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, উপমিত কর্মধারয়। এটা অনেকে উপমান বলেন, কিন্তু এটা ভালো করে বুঝুন, এটা কিন্তু উপমিত কর্মধারয় হবে। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি খাঁটি বাংলা সন্ধির উদাহরণ? ঠিক আছে, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। উত্তর হচ্ছে অপশন খ, ঠাকুরযুক্ত আলী সমান ঠাকুর আলী।
তাহলে দেখুন 21 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দয় হসন্ত, ভালো করে বুঝুন শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে অপশন গ, উদ দয় হসন্ত যুক্ত ভিদ দয় হসন্ত, ঠিক আছে, দুটো কিন্তু দয় হসন্ত হবে। 22 নম্বর প্রশ্ন, ইডলি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন গ, তামিল ভাষার শব্দ। 23 নম্বর প্রশ্ন, ভ্রমার্থী থেকে ভীমরতি এটি কিসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, লোক নিরুক্ত। 24 নম্বর প্রশ্ন, ধাতু বা শব্দের শেষ বর্ণের পূর্ব বর্ণকে কি বলে? ঠিক আছে, পূর্ব বর্ণকে। উত্তর হচ্ছে অপশন গ, উপধা। তাহলে দেখুন 25 নম্বর প্রশ্ন, সুরঞ্জনা ওইখানের তলায় দাগ, যেও না গো তুমি কিসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ক্রিয়া বিশেষণ। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ঢেকে যায় তলায় দাগ, তো এটি হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, তথ্য দিয়েছে কিছু, দেখুন যে আমি একটি স্বরধ্বনি, বাংলা মৌলিক স্বরধ্বনির মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, আমি নিজেকে অতটা প্রকাশ করতে চাই না, তাই কোনো ব্যঞ্জনের সঙ্গে আমি যদি যুক্ত হই তাহলে তার মধ্যে নিহিত অবস্থায় থাকি, পদান্তে অনেক সময়ই আমার উচ্চারণ লুপ্ত হয়ে থাকে, আমি আসলে কে? দেখুন প্রত্যেকটা সেট কিন্তু দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে, এসব গুগলি প্রশ্ন কিন্তু আছে। উত্তর হচ্ছে অপশন ক, অ। ওকে, তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, মাদ্রাসা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন খ, আরবি ভাষার শব্দ। 29 নম্বর প্রশ্ন, এবার উঠা যেতে পারে এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, ভাব বাচ্য। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলার নিজস্ব ধ্বনিচিহ্ন নয়? উত্তর হচ্ছে অপশন ঘ, ক্ষয়সন্ত, ঠিক আছে। তো এই হচ্ছে 30টা ব্যাকরণ থেকে ছিল। এরপর আসবে সাহিত্য ইতিহাস, প্রাচীনের মধ্যে থেকে 15টা, তারপর হচ্ছে আধুনিক যুগে 20টা। তো চলুন দেখে নিই, তাড়াতাড়ি একটু অ্যান্সারগুলো বলছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই ছোটো করার চেষ্টা। 31 নম্বর প্রশ্ন, চর্যাপদের মোট কতগুলি দাগেদাগানি উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ, 22টি, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলে 32টি। তাহলে দেখুন 32 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রামাণ্য আদি নিদর্শন কোনটি, অথবা প্রাচীন যুগের প্রথম ও একমাত্র নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে সবাই জানেন অপশন ক, চর্যাপদ। 33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ভূমিকাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, 43 বার। আর যদি বলে গাইলেও বড়ু চণ্ডীদাস ভূমিকাটি কতবার ব্যবহৃত হয়েছে, সেটা কিন্তু 298 বার হবে। চণ্ডীদাস ভূমিকা কতবার ব্যবহৃত হয়েছে? 107 বার। আর অনন্তবড়ু চণ্ডীদাস ভূমিকা কতবার ব্যবহৃত হয়েছে? মাত্র 7 বার। 34 প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন কোনটি, অর্থাৎ মধ্যযুগের প্রথম বাংলা সাহিত্যিক নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে দেখুন 35 নম্বর প্রশ্ন, পণ্ডিতেরা বিদ্যাপতির মোট কটি পদের সন্ধান দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 965টি। 36 প্রশ্ন, কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, ঘর কইনু বাহির বাহির কইনু ঘর, রাত্রি কইনু দিবস দিবস কইনু রাত্রি, মানে একটা পদেরই আর কি অনেকগুলো ভিন্ন ছোটো ছোটো পদ নেওয়া আছে। এগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? কার পদ? চণ্ডীদাসের, মনে রাখবেন। চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, আক্ষেপানুরাগ। তাহলে দেখুন 37 প্রশ্ন, পশ্চিমবঙ্গের মহাসমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি কে ছিলেন? এটা গুগলি প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, কেতকাস ক্ষেমানন্দ। যদি বলতো যে মহাসমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবিকে, তখন নারায়ণ দেব হতো। যদি বলতো মহাসমঙ্গল কাব্যধারা সর্বাধিক প্রচারিত কবিকে, তাহলে হচ্ছে বিজয়গুপ্ত হতো। নারায়ণ দেব, বিজয়গুপ্ত হচ্ছে মনে রাখবেন পূর্ববঙ্গের কবি, কেতকাস ক্ষেমানন্দ বিপ্রদাস পিপিলাই হচ্ছে পশ্চিমবঙ্গ ধারার কবি বা রাঢ়বঙ্গের কবি। তাই পশ্চিমবঙ্গের মহাসমঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবিকে, অ্যান্সার হবে কেতকাস ক্ষেমানন্দ। গুগলি প্রশ্ন কিন্তু ভালো করে দেখবেন, গুগলি প্রশ্ন আমরা দিয়েছি ইচ্ছা করে। 38 প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? মোহন চক্রবর্তী। তো তিনি হচ্ছে কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, 16 শতাব্দীর। তাহলে দেখুন 39 প্রশ্ন, ভারতচন্দ্রের অদামঙ্গল কাব্যকে কথা তাজমহল কে বলেছেন? ভাষা তাজমহল নয় কিন্তু, ভাষা তাজমহল হলে ডক্টর দীনচন্দ্র সেন হতো। কথার তাজমহল কে বলেছেন? উত্তর হবে অপশন গ, নলিনীনাথ চট্টোপাধ্যায়। 40 প্রশ্ন, মাধব বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল কত?
অথবা মাধব বসু তার শ্রীকৃষ্ণের বিজয় কাব্যটি কত খ্রিস্টাব্দে রচনা শুরু করেন এবং কত খ্রিস্টাব্দে রচনা শেষ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ। এটা অনেকে বলে না, এটা তো 1395 থেকে 1402 হবে। তাদেরকে বলি সেটা শকাব্দ বললে 1395 থেকে 1402 হতো, এটা খ্রিস্টাব্দ বলছে, তো 78 যোগ করুন, 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ। ওকে, 7 বছর সময় লেগেছিল। এছাড়া প্রশ্ন, পূর্ব বর্ধমান জেলার ঝামরপুর গ্রামের এক সম্ভ্রান্ত বৈদ্য বংশে নিম্নের কোন কবি জন্মগ্রহণ করেন? হ্যাঁ, ঝামরপুর গ্রাম। উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণদাস কবিরাজ। 42 প্রশ্ন, দূরৎকাজী লোটচন্দ্রানী ও সতীময়না কাব্যের পুঁথিকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ। তাহলে দেখুন 43 প্রশ্ন, সৈয়দ আলাওল তার তোহফা 1663 থেকে 69 খ্রিস্টাব্দে রচনাকাল, কাব্যটি কার নির্দেশে রচনা করেন? উত্তর দেখুন, উত্তর হচ্ছে অপশন খ সোলেমান বা শ্রীমন্ত সোলায়মান। তথ্য দেখুন যে এই কাব্যটি তিনি রোসাংরাজ থ্রিসাং থুধর্মা বা শ্রীচন্দ্র সুধর্মা রাজত্বকালে রচনা করেন। তারপর দেখুন 44 প্রশ্ন, ইসলামী সাহিত্য। দুটো ইসলামী সাহিত্যের প্রশ্ন আছে, আপনারা স্কিপ করে যেতে পারেন, এটা কিন্তু এসএসসি আসবে না, এমএসসির প্রশ্ন। ইসলামী সাহিত্যের সবচেয়ে প্রাচীন কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ক শাহ মোহাম্মদ শকিরের ইউসুফ জলেখা। তবে দেখুন 35 প্রশ্ন, ফার্সি কাব্য মুকতুল হোসেন অবলম্বনে জঙ্গনামা কাব্যটি কি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ ফকির গরিবুল্লাহ। ওকে, তো 45টা মানে 15টা ছিল প্রাচীন মধ্যযুগ, প্রাচীন মধ্যযুগ এখানে শেষ। এরপর আসছে 20টা হচ্ছে আধুনিক যুগ। দেখুন ফার্স্ট প্রশ্ন আধুনিক যুগের 46 প্রশ্ন, উইলিয়াম চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি রচনা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক বোধোদয়। তারপর দেখুন 47 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য সাল হচ্ছে 1862, যেটা বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য। এই গ্রন্থে মোট কটি পত্র আছে? উত্তর হচ্ছে অপশন খ 11টি। তারপর দেখুন 48 প্রশ্ন, নিম্নের কোন নাটকটি দীনবন্ধু মিত্রের একটি পঞ্চাঙ্গ নাটক নয়? উত্তর হচ্ছে অপশন গ শতবার একাদশী। নীলদর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী এগুলো হচ্ছে পঞ্চাঙ্গ নাটক, পঞ্চাঙ্গ নয় হচ্ছে শতবার একাদশী। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে গোবিন্দলাল, হরলাল, রোহিণী, ভ্রমর প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণকান্তের উইল। 50 প্রশ্ন দেখুন, যেটা সিপিএমের আমাদের প্রশ্ন পড়তো, প্রকাশকাল অনুযায়ী পরপর সাজাও। এখানে গিরিশচন্দ্র ঘোষের নাটকের প্রকাশকাল দেওয়া হয়েছে। ওকে, প্রকাশকাল অনুযায়ী সাজাও, উত্তর হবে কি অপশন ঘ। ওকে, মানে বিলমঙ্গল ঠাকুর, তারপর প্রফুল্ল, তারপর চনা, তারপর বলিদান। ঠিক আছে, তারপর দেখুন 51 প্রশ্ন, মীর মশরফ হোসেনের আমার জীবনী, এটা কিন্তু এমএসসির প্রশ্ন, নাও পড়তে পারেন। মানে আমাদের প্রত্যেকের সেটে দুটো ইসলামী সাহিত্য থাকবে, মানে আর হচ্ছে এই টপিক থেকে একটা, দুটো বা তিনটা প্রশ্ন থাকবে, কখনো নাও থাকতে পারে। ঠিক আছে, তো 5টার বেশি প্রশ্ন আমাদের ইসলামী মানে এমএসসি থেকে থাকবে না এখান থেকে। ঠিক আছে, মানে এই 5টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আপনারা কিন্তু স্কিপ করে যাবেন। ঠিক আছে, বাকিগুলো সব কিন্তু এসএলএসটির প্রশ্ন উত্তর। তো মীর মশরফ হোসেনের আমার জীবনী 1908 থেকে 10 নামক আত্মজীবনের গ্রন্থটি বা প্রবন্ধ গ্রন্থটি মোট কটি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ 12টি খণ্ডে। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মহাকাব্যধর্মী উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ গোরা 1910। তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেন। 53 প্রশ্ন দেখুন, পোস্ট অফিস নামে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর 1912 প্রকাশকাল নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ দেবব্রত মুখোপাধ্যায়। 54 প্রশ্ন, নানা কথা 1919 ও নানা চর্চা 1932 প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে, অথবা বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামে কোন সাহিত্যিক তার সাহিত্য রচনা করতেন? প্রশ্ন আলাদা হলে উত্তর একই। উত্তর হচ্ছে অপশন গ প্রমথ চৌধুরী, ছদ্মনাম হচ্ছে বীরবল। 55 প্রশ্ন, অচলা নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ সালটা 1920 একেবারে এসএলএসটিতে এসেছিল, উপন্যাসটির নাট্যরূপ কে দেন? উত্তর হচ্ছে অপশন ক নাট্যে আছে শিশির কুমার ভাদুড়ী। 56 প্রশ্ন, বেগম রোকেয়ার প্রশ্নটা এমএসসি নাও পড়তে পারেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যুসাল কত? তথ্য দেখুন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 52 বছর। উত্তর হলো অপশন খ 1880 খ্রিস্টাব্দে জন্ম,
মৃত্যু হচ্ছে 1932 খ্রিস্টাব্দ, তাই মৃত্যু তাদের বয়স হয়েছিল মাত্র 52 বছর। এটা এমএসসির প্রশ্ন, স্কিপ করে যাবেন, অসুবিধা নেই। 7 নম্বর প্রশ্ন, জ্যোতির্নাথ সেনগুপ্ত তার কোন কাব্যগ্রন্থটি স্ত্রী জ্যোতির্লতা দেবীকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, মরুমায়া। আর মরুচিকা এই কাব্যগ্রন্থ দুটি তিনি তার বন্ধু যতীন্দ্রমোহন বাগজিকে উৎসর্গ করেন। 18 প্রশ্ন দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটির পূর্বনাম ছিল আলোর সারথি? উত্তর হচ্ছে অপশন খ, অপরাজিত, যার দুটি খণ্ড। তবে দেখুন 59 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের বনলতা সেন 1942 প্রকাশকাল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম কবিতার নাম কি? বনলতা সেন। তো যেটি ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে বা পৌষ 1342 বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, কবিতা পত্রিকায়। তারপর দেখুন 60 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? এরকম একটা প্রশ্ন কিন্তু 2016 সালে এসএসসিতে এসেছিল। নিচের কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে দেখুন অপশন ঘ, সিন্ধু হিন্দোল। বাকি খনিকা, শিশু বলনা, জন্মদিন এগুলো হচ্ছে রবীন্দ্র ঠাকুরের কাব্যগ্রন্থ। তারপর দেখুন 61 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলী আনন্দবাজার পত্রিকায় কোন ছদ্মনামে সপ্তপর্ণী কলমের সূচনা করেন? আনন্দবাজার পত্রিকা সপ্তপর্ণী কলমের সূচনা করেন কোন ছদ্মনামে? উত্তর হচ্ছে অপশন খ, রায় পিতলের ছদ্মনামে। তাহলে দেখুন 62 নম্বর প্রশ্ন, 1931 খ্রিস্টাব্দে বা অগ্রহায়ণ 1338 বঙ্গাব্দে কোন পত্রিকায় জামাইবাবু গল্পের মধ্য দিয়ে সত্যেন্দ্রনাথ বাদুড়ি সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন গ, বিচিত্রা পত্রিকায়। তাহলে দেখুন 63 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে গুগলি প্রশ্ন, অপশন খ, দিবারাত্রির কাব্য। আর যদি বলে প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, তখন কিন্তু মনে রাখবেন জননী। রচিত বললে দিবারাত্রির কাব্য, আর প্রকাশিত বলে জননী। ঠিক আছে। তথ্য দেখুন, তিনি বাংলা সাহিত্যে কলম পেশা মজুর হিসেবে পরিচিত ছিলেন। বাংলা সাহিত্যে কলম পেশা মজুর হিসেবে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি বললাম না যে আমাদের বইতে কিন্তু এরকম পাশে পাশে তথ্য দেওয়া আছে বা বেশি দ্রষ্টব্য দেওয়া আছে, 30 থেকে 35টা সেটের পর কিন্তু আরও বেশি দেওয়া আছে। ঠিক আছে, তো দেখুন তথ্যগুলো কিন্তু পাশে দেওয়া আছে। 64 নম্বর প্রশ্ন, মহাশ্রী দেবীর নকশাল আন্দোলন কেন্দ্রে রচিত উপন্যাসের নাম কি? 1084 মা। তাহলে একটি নকশাল আন্দোলন কেন্দ্রে রচিত উপন্যাস কি? 1084 মা। 1084 মা উপন্যাসের প্রকাশকাল কত? ওকে, উত্তর দেখুন অপশন ক, 1974 খ্রিস্টাব্দ বা 1381 বঙ্গাব্দ। 65 নম্বর প্রশ্ন দেখুন, সৈয়দ মুস্তফা সিরাজ, যেটা ছেড়ে দেবেন, কিন্তু যারা 11-12 পড়ছেন তারা কিন্তু দেখে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসছিল 11-12 মাদ্রাসা পরীক্ষায়। ঠিক আছে, তাই এটা 11-12 জন্য পড়ে রাখবেন, 9-10 জন্য দরকার নেই। সৈয়দ মুস্তফা সিরাজ কবে কোন উপন্যাসের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ, 1994 খ্রিস্টাব্দে অলিক মানুষ উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তারপর দেখুন শেষ, মানে আধুনিক যুগ শেষ। 20টা প্রশ্ন ছিল, আধুনিক যুগ শেষ। এবার হচ্ছে টেক্সট থেকে 18টা কি 17টা প্রশ্ন থাকবে, আমার এই সেটা কিন্তু 17টা প্রশ্ন আছে। 46টা প্রশ্ন দেখুন, ঝড় বৃষ্টি বিপদে কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছে? উত্তর হচ্ছে অপশন খ, জৈমিনীকে। 67টা প্রশ্ন দেখুন, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পটির তর্জমা কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, মনীন্দ্র দত্ত। 80 প্রশ্ন, বর্তমান যুগের কোন দুটি ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেননি? উত্তর হচ্ছে অপশন ক, বাংলা ও ইংরেজিকে লেখক আত্মনির্ভরশীল বলেননি। তারপর দেখুন 69 প্রশ্ন, জীবনানন্দ দাশের আকাশ সাতটি তারা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তথ্য দেখুন, এটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত 6 সংখ্যক কবিতা। ওকে, উত্তর কী হবে? উত্তর হবে আকাশ সাতটি তারা কবিতাটি তার অপশন ঘ, রূপসী বাংলা, প্রকাশকালের জন্য 57 খ্রিস্টাব্দ, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে, তারপর দেখুন 70 প্রশ্ন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো, এখানে কোন ব্যাপারটিকে আশ্চর্য বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, সংবাদপত্রের পাতায় একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। তাহলে দেখুন 71 প্রশ্ন, সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম কি ছিল? করভাস গল্পে। উত্তর হচ্ছে অপশন খ, অর্নিথন।
72 প্রশ্ন, আজ আমার জন্মদিন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? সবাই জানেন এই প্রশ্নটা। উত্তর হচ্ছে অপশন ক, 16ই জুন। তারপর দেখুন 73 প্রশ্ন, মহাশোকে শোকাকুল কহিলা রাবণ, রাবণের মহাশোকের কারণ কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন গ, প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যু। 74 প্রশ্ন, নবাবের ইংরেজদের আক্রমণ করার প্রধান কারণ কি ছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। 75 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তপনের লেখা প্রথম দিন গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ঘ, সন্ধ্যাধারা পত্রিকায়। তারপর দেখুন 76 প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এখানে। সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, শঙ্কর ঘোষের লেখা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত 31 সংখ্যক বা শেষ কবিতা? উত্তর দেখুন অপশন গ, জলই পাষাণ হয়ে আছে, 2004 হচ্ছে প্রকাশকাল। তার এই কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ কবিতা বা 31 সংখ্যক কবিতা। তারপর দেখুন 78 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকের বয়স কত বলে ধারণা হয়েছে? উত্তর হলো অপশন গ, 50 থেকে 60 বছর। তারপর দেখুন কোন বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল? উত্তর হচ্ছে অপশন খ, একঘেয়ে কাজ করতে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 80 নম্বর প্রশ্ন দেখুন, ইন্ডিয়া চ্যাম্পিয়ন অলিম্পিক এবং গঙ্গা 13 মাইল কম্পিটিশন কে 3বার জিতেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, হরিচরণ। তারপর দেখুন 81 নম্বর প্রশ্ন, চতুর্দিকে বেষ্টি বসিয়ে আছে চারিবীর, এখানে চারিবীর বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, ভীম, অর্জুন, নকুল আর সহদেব, এদেরকে চারিবীর বলা হয়েছে। তারপর দেখুন 82 নম্বর প্রশ্ন, এই পাষাণ দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না, এখানে পাষাণ দুর্গ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো অপশন গ, ইংরেজি ভাষা। উত্তর হলো অপশন গ, ইংরেজি ভাষা। তারপর দেখুন 83 নম্বর প্রশ্ন, এবার দেখুন টেক্সট শেষ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে আমরা 20 থেকে 1-2টো করে প্রশ্ন রেখেছি, প্রত্যেকের মানে অন্য টপিকে আর 2টো করে প্রশ্ন রেখেছি। আর সাহিত্য সম্ভার নবম থেকে 2টো, দশম থেকে 2টো। সাহিত্য সঞ্চয়ন নবম থেকে 7টা, দশম থেকে 7টা। ওকে, 20 থেকে 2টো, প্রভাস শঙ্কু থেকে 2টো। মোট আপনারা 9-9-18 নাম্বার রেখেছি টেক্সট থেকে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রভাস শঙ্কু থেকে 2টা, 20 থেকে 2টো, 2-2-4টা। নবম দশম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে 2-2-4টা, মানে 4-4 হলো 8টা। আর সাহিত্য সঞ্চয়ন থেকে 5-5-10টা, 8-10-18টা আমরা এইভাবে সাজিয়েছি, ঠিক আছে। এবার 6টা হচ্ছে অনুবাদন সংঘ। ওকে, দেখুন মহাকবি কালিদাসের, ওকে, তথ্য তো বলে দেওয়া হয়েছে। দেখুন যে কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম, পাঁচ তথ্যই বলা আছে, মানে বুঝতেই পেরেছেন। উত্তর হবে কি অপশন ঘ, অভিজ্ঞান শকুন্তলম নাটক তার শ্রেষ্ঠ রচনা। তথ্য বিশেষ দ্রষ্টব্য দেখুন, এই প্রাচীন সংস্কৃত নাটকটি জার্মান ভাষায় অনুদিত হয়েছিল। তাই বলো না, বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে কোন প্রাচীন সংস্কৃত নাটকটি জার্মান ভাষায় অনুদিত হয়েছিল? উত্তর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটক। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তাহলে দেখুন 84 নম্বর প্রশ্ন, কীর্তিমোহন সেনের অনুবাদের ওপর ভিত্তি করে কবিরের 100টি গানের বা দোহার ইংরেজি অনুবাদ করে 100 পোয়েমস অফ কবির নামে 1915 খ্রিস্টাব্দে কে গ্রন্থাগারে প্রকাশ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই জানেন উত্তরটা। উত্তর হচ্ছে অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। তথ্য দেখুন, পরবর্তীতে বিখ্যাত সাহিত্যিক এজরা পাউন্ড এবং কালীমোহন ঘোষ কবিরের কিছু রচনার ইংরেজি অনুবাদ করেন। দেখুন পাশে তথ্য দেওয়া আছে বা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 85 নম্বর প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য ব্রিটিশ সরকার আল্লামা মোহাম্মদ ইকবালকে নাইট বা স্যার উপাধি প্রদান করেন? উত্তর হচ্ছে অপশন খ, আসরারি খুদি, সাল হচ্ছে 1915 খ্রিস্টাব্দ। তাহলে দেখুন 86 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের নাটক প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন? তথ্য দেখুন, তিনি শেক্সপিয়রের দি মার্চেন্ট অফ ভেনিস 1596 রচনাকাল নামক কমেডি নাটকের মর্মানুবাদ করেন ভানুমতি চিত্তবিলাস 1852 খ্রিস্টাব্দ নামে, ঠিক আছে। শেক্সপিয়রের নাটক প্রথম বাংলা ভাষায়
কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক, হরচন্দ্র ঘোষ। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে প্রশ্নটা, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখুন 87 নম্বর প্রশ্ন, একটা দেশ কিন্তু আসবেই, যে কোন দেশের কোন সাহিত্যিক, এটা হচ্ছে আসবে হচ্ছে মানে পাশ্চাত্য সাহিত্য থেকে, আর মানে আন্তর্জাতিক সাহিত্য থেকে। ভারতীয় সাহিত্য থেকে একটা আসবে যে কোন ভাষার কে কবি বা লেখক। তাহলে দেখুন 87 নম্বর প্রশ্ন, লিও টলস্টয়ের কোন দেশের সাহিত্যিক ছিলেন, বা লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, রাশিয়ার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, দ্য ওয়েস্টল্যান্ড, ডিসেম্বর 1922 বা 1329, দ্য হলম্যান 1925, কাব্যগ্রন্থটির রচয়িতাকে। ওকে, তথ্য দেখুন তিনি 1948 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। পাশে তথ্য দেওয়া আছে। উত্তর হবে অপশন ক, টমাস টান্স এলিয়ট বা টি.এস. এলিয়ট। ঠিক আছে, টমাস টান্স এলিয়ট বা টি.এস. এলিয়ট। খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু মাথায় রাখবেন। তারপর দেখুন মানে ছটা হচ্ছে অনুবাদ অনুসংখ্য শেষ, তিনটা হচ্ছে ভারত সাহিত্য, তিনটা আন্তর্জাতিক সাহিত্য। এবার লাস্ট হচ্ছে একটা কি দুটো আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ রেখেছি। 48টা ক্ষেত্রে আমরা মানে একটা করে রেখেছি, আর দুটো প্রথম দুটো সেট হচ্ছে দুটো করে রেখেছি, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবার আপনারা বলুন যে মেশানো ভালো না এইভাবে সাজিয়ে দেওয়া ভালো? যদি এখানে সব কিছু মিশিয়ে খিচুড়ি করে দিতাম, আমাদের কিন্তু প্র্যাকটিস করতে ভালো লাগতো না। যেহেতু আমরা সাজিয়ে দিয়েছি যে প্রথম 30টা ব্যাকরণ, তারপরে 15টা প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস, তারপর 20টা হচ্ছে আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস, তার 30-35 হলো 65টা, 18টা টেক্সট, 65-18 83টা, 6টা অনুবাদন সংঘ, 83-89টা, একটা বা দুটো হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, তার হচ্ছে 90টা। এইভাবে সাজিয়ে দেওয়া আছে, পরকে পর কিন্তু তারা প্র্যাকটিস করতে পারবেন। মেন কথা হচ্ছে বইটা কিছু কিছু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অথেন্টিক বই। তাই বিভিন্ন স্যার কিন্তু এই বই থেকে এখন প্র্যাকটিস করাচ্ছেন, বিভিন্ন স্যার দেখছেন ইউটিউব থেকেও এটা প্র্যাকটিস করাচ্ছেন। আপনার কাছে রিকোয়েস্ট অন্তত যারা ইউটিউব থেকে প্র্যাকটিস করাচ্ছেন, হয়তো টাইপিং করে প্র্যাকটিস করাচ্ছেন বা বইয়ের নাম মুছে প্র্যাকটিস করাচ্ছেন, তারা অন্তত বাংলা অল ইন ওয়ান বইটার কৃতজ্ঞতা স্বীকার করুন। যদিও কোনো বই থেকে হুবহু করা উচিত নয়, কপিরাইট হয়ে যায় লেখকের পারমিশন ছাড়া, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অন্তত টাইপিং করে করুন বা বইটার ছবি নিয়ে করুন, কৃতজ্ঞতা স্বীকার করুন। ঠিক আছে, দেখুন 19 নম্বর প্রশ্ন, টু ক্যারি কোলস টু নিউ কাসেল প্রবাদটির যথার্থ বাংলা রূপ হলো? অনেকে তো জানেন না, এখানে প্রশ্ন নাও পড়তে পারে, কিন্তু পড়লে তো এক দুটো পড়তে পারতে পড়ে রাখবেন। উত্তর হচ্ছে অপশন ক, তেলা মাথায় তেল দেওয়া। হ্যাঁ, টু ক্যারি কোলস টু নিউ কাসেল প্রবাদটির যথার্থ বাংলা রূপ হলো অপশন ক, তেলা মাথায় তেল দেওয়া। লাস্ট প্রশ্ন, তার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি প্রেস করবেন, আর যারা বইটি বুকিং করতে চান কালকে সকাল 10টা থেকে বুকিং করে নেবেন। ওকে, নাম্বার তো দেওয়াই আছে, বা আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রশ্ন দেখুন, মানি ইজ দ্য সেকেন্ড গডস বাক্যটি যথার্থ বা যথাযথ বঙ্গানুবাদ হলো কোনটি? মানি ইজ দ্য সেকেন্ড গডস। উত্তর হচ্ছে অপশন খ, টাকা দিলে কাঠের পুতুলও হা করে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা যারা ভুলে গেছিলেন যে টপিকটা আসে না পড়ে না, তারা এখান থেকে কিন্তু ইংরেজি থেকে বাংলা অনুবাদ প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আজ 90টা প্রশ্ন উত্তর। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা প্রিভিউ করতে চান আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। আমার গুগল পে ফোনপে নাম্বার কিন্তু এই নাম্বারে আছে। এখানে পেমেন্ট করে যারা হচ্ছে কলেজ থেকে নেবেন 480 টাকা পেমেন্ট করে লিখে দেবেন রিসিভ ফ্রম কলেজ স্ট্রিট, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন। আর যারা 552 টাকা পেমেন্ট করবেন, অর্থাৎ পোস্ট অফিস মারফত কুরিয়ার চার্জ নেবেন, তারা হচ্ছে 552 টাকা পেমেন্ট করে ওই নাম্বারে গুগল পে ফোনপে আছে সৌম্যদীপ মাইতি নামে, দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন, আপনার পোস্টাল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, আমরা কিন্তু 10 দিন পর বইটা কুরিয়ার করে দেবো। ঠিক আছে, তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।